স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। সারা দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে সারা দেশের 1005টি হাসপাতালের 2400 টিম। 70 লাখ টিকা হাতে থাকার পরও অনলাইনে নিবন্ধন হয়েছে মাত্র 3.25 লাখ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দ্বিতীয় ডোজের কথা মাথায় রেখেই অনলাইনে নিবন্ধন ব্যতীত টিকা দেওয়া হবে না। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই টিকা প্রয়োগ করা যাবে বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক রিশাদ হাসানের রিপোর্ট। সারা দেশে শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান কার্যক্রম। 7 ফেব্রুয়ারি সকাল 9টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এরই মধ্যে সারা দেশের উপজেলাগুলোতে পৌঁছে গেছে কোভিড-19 ভ্যাকসিন। ঢাকায় কেন্দ্র থাকছে 50টি, যেখানে বুথ থাকবে 250টি। সারা দেশে 955টি হাসপাতালে মোট টিম সংখ্যা 2400টি। শুক্রবার ছাড়া প্রতিটি টিম সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত টিকা প্রয়োগ করবেন। মোট 150 জনকে টিকা প্রয়োগের সক্ষমতা থাকবে এক একটি টিমের। টিকা নিতে কেন্দ্রে আসার সময় প্রয়োজন হবে ভ্যাকসিন কার্ড। টিকা প্রয়োগের পর 30 মিনিট অপেক্ষাগারে থাকতে হবে। কোনরূপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে টিকাদান কেন্দ্রেই চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে ঢাকা 18 বছরের উপরে যে কোনো নিয়ন্ত্রিত রোগের রোগীরা টিকা নিতে পারবেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত মহাপরিচালক। টিকা কার্যক্রম কিছুদিন চলার পর আমাদের অবজারভেশনের ভিত্তিতে এবং বৈজ্ঞানিক তথ্যর অ্যাভেলেবিলিটির ভিত্তিতে অন্যান্য দেশে টিকা দেওয়ার পরে যদি দেখা যায় যে এবং আমরা যে তথ্যগুলো বললাম 18 বছরের নিচে গর্ভবতী মা তাদেরকে যদি টিকা দেওয়া যায় বলে মনে হয় সেই তথ্য থাকে, পরবর্তীতে এটাকে আমরা আবার আপডেট করব। টিকার যথাযথ প্রয়োগের জন্য 4 থেকে 12 সপ্তাহের মধ্যে দেয়া হবে দ্বিতীয় ডোজ। তাই হিসেব রাখতে অনলাইনে রেজিস্ট্রেশনের কোনো বিকল্প নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর। প্রি রেজিস্ট্রেশন না করে আমরা যদি এইভাবে টিকাদান করতে যাই তাহলে দ্বিতীয় ডোজটি কখন পাবে সেটি ভুল হতে পারে। হিসাব থেকে বহু মানুষ হারিয়ে যাবেন এবং সামগ্রিকভাবে একটি টিকা কর্মসূচির যে সাফল্য যথাসময়ে যথাবিরতিতে ডোজটি শেষ করা সেটি ব্যাহত হওয়ার সমূহ আশঙ্কা আছে। স্বাস্থ্য বিভাগের হাতে এই মুহূর্তে টিকা আছে 70 লাখ, তবে নিবন্ধন মাত্র 3.25 লাখ। নিবন্ধন ও অ্যাপ জটিলতা নিয়ে শুরু হতে যাওয়া এই টিকাদান কার্যক্রমের মূল্যায়ন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক। মোর দেন 75% নাম্বার পেলেই এ গ্রেড, 60% পেলেই এ গ্রেড পাওয়া যায়, 70% পেলেই এ গ্রেড পাওয়া যায়। আমি মনে করছি যে আমার 70% প্রস্তুতি আছে, সেই জন্য এ গ্রেড দিচ্ছি না। টিকা প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন দেশের গবেষণার উপর ভিত্তি করে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের প্রস্তুতি সম্পর্কে বলবেন যে আমরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভোট ছাড়া নির্বাচিত হলে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে যায় না বলছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদ্য বহিষ্কৃত সভাপতি মঞ্জুরুল আহসান খান। অভিযোগ করেছেন তার দলে পিকিংবাদী ডানপন্থীদের অবস্থান এখন জোরালো। তারাই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলতে চায়। এর সঙ্গে একমত নন বলেই তাকে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন তৌহিদ শান্ত। তারা আওয়ামী লীগের বিপদের দিনে থাকে নাই। এর আগে আরো 6 বারের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছিল মঞ্জুরুল আহসান খানকে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এমন একটি বাক্য একটি প্রবন্ধে লিখেছিলেন তিনি। কিন্তু তার এই পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি একমত নয়, যে কারণে দল থেকে 6 মাসের জন্য দূরে থাকতে বলা হয় মঞ্জুরুল আহসান খানকে। তিনি বলেন, বিপুল ভোটে নির্বাচিত হিটলার জনপ্রিয় হলেও একসময় ফ্যাসিস্ট হয়ে পড়েন। আওয়ামী লীগ তো তেমন নয়। ভোট ছাড়া নির্বাচিত হয়ে গেলে ফ্যাসিস্ট হয় এই কথাটাও ঠিক না। হিটলার তো বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল, কিন্তু সে ছিল ফ্যাসিস্ট, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। সারা দুনিয়াতে 5 কোটি মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে হিটলার। কমিউনিস্ট পার্টির ভেতরে ডানপন্থীদের দৌরাত্ম্য বেড়েছে বলেও দাবি দলটির সাবেক এই সভাপতির। হ্যাঁ, আমাদের পার্টির মধ্যে অধিকাংশই আপনি যে কথা বললেন সেই চিন্তার মধ্যে আছে, কিন্তু কিছু কিছু প্রবণতা আছে তারা মাঝে মাঝে বলতে চায়, বিশেষ করে অন্যান্য বামপন্থীদের প্রভাবে, যারা পিকিংপন্থী ছিল একসময়, তাদের প্রভাবে আজকে আমাদের এই সরকারকে ফ্যাসিস্ট বলতে চায় আর কি। তারা একটা কড়াভাবে গালি দিতে যায়। যদিও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথের আন্দোলন প্রয়োজন বলেও মনে করেন তিনি। আমরা বলেছি যে কোনো অবস্থায় আমরা অন্য দলগুলির সাথে আর একত্রিত হব না। বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তি তারা মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একটা বিকল্প শক্তি আমরা দাঁড় করাবো।
বিএনপি আওয়ামী লীগের ছাত্র সংগঠনের চাপেই বাম ছাত্র সংগঠনের প্রতি আগ্রহ হারাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এমনও বলছেন মঞ্জুরুল হাসান খান। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। পড়ালেখায় লার্নিং গ্যাপের কোনো সুযোগ নেই। সিলেবাস সংক্ষিপ্ত করে কোনো রকমের শিক্ষাবর্ষ ধরে রাখার এই চেষ্টা ভবিষ্যতে ভোগাবে শিক্ষার্থীদের। 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমিয়ে আবার পুনর্বিন্যাস করার প্রসঙ্গে এমন মত বিশেষজ্ঞের। তবে এনসিটিবি চেয়ারম্যান বলছেন, পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা মতো বিষয়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ অংশ রেখেই সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এদিকে এনসিটিবির বিশেষজ্ঞদের পরামর্শ, সিলেবাস পুনর্বিন্যাসের পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাসের বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সজল দাসের রিপোর্ট। করোনায় থমকে থাকা শিক্ষা ব্যবস্থা পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষার গাইডলাইন। শিক্ষা প্রতিষ্ঠান খুললেই গুরুত্ব বিবেচনায় এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে এরই মধ্যে প্রকাশ হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস। প্রকাশিত সিলেবাস অনুযায়ী বিষয় ভেদে কমানো হয়েছে প্রায় 30 থেকে 35 ভাগ। একই সঙ্গে কতটি ক্লাসে কিভাবে এই সিলেবাস সম্পন্ন হবে তারও নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিটিবি বলছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন বিবেচনায় রেখেই সিলেবাস করা হয়েছে। মন্ত্রী মহোদয়ের যে একটা নির্দেশনা ছিল যে এসএসসির ক্ষেত্রে 60 কর্মদিবস এবং গড়ে 30টি ক্লাসের বিন্যাস, এবং এইচএসসির ক্ষেত্রে 84টি কর্মদিবসে 38টি ক্লাসের বিন্যাস, এবং প্রতিটা বিষয়ের যে মৌলিকত্বগুলো আছে যেটা তার শিখতেই হবে সেগুলো বিবেচনায় নিয়ে করা হয়েছে। সংক্ষিপ্ত এই সিলেবাসকে পরিস্থিতি বিবেচনায় মন্দের ভালো বলছেন বিশেষজ্ঞরা। বলছেন, গুরুত্বপূর্ণ অনেক শিখন ফল ছাড়াই পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা, যা তৈরি করবে লার্নিং গ্যাপ। এই প্যান্ডামিক মুহূর্তে আমাদের কিছু বিষয় আছে আমাদেরকে আপোষ করতেই হবে। ভবিষ্যৎ যখন তারা এসএসসি পরীক্ষার্থীরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন তাদের বিষয় জ্ঞানের কিছুটা গ্যাপ রয়ে যাবে। পরীক্ষায় যখন থাকবে না কোনো বিষয় তখন শিক্ষার্থীরা সেটি আর পড়াশোনা করবে না। কিন্তু যদি বিষয়টি এরকম হতো যে তারা তাদের মতো প্রস্তুতি নিতে থাকতো এবং আমরা পরীক্ষায় প্রশ্নপত্র করবার সময় হয়তো 10 দিন আগে বা 15 দিন আগে যদি বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে অবগত করা যেত, তাহলে এখন যত বেশি লার্নিং গ্যাপ তৈরি হবে তখন হয়তো অত বেশি লার্নিং গ্যাপ তৈরি হতো না। গেল 25 জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। জানিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আপত্তি আসলে সিলেবাসটি আরও সংক্ষিপ্ত করার উদ্যোগ নেওয়া হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। একটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ সংক্রান্ত জটিলতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় উপজেলা ভূমি সহকারী কমিশনারও আহত হয়েছেন। স্বাস্থ্য সচিব ঘটনার জন্য স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন এমপি। টিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এবং স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ দুজনেরই বাড়ি। সচিবের স্ত্রী করোনায় মারা যাওয়ার পর পরিবারের সদস্যদের দেয়া জায়গায় তার নামে একটি কমিউনিটি ক্লিনিক এবং এলজিইডির তত্ত্বাবধানে সড়ক নির্মাণ হচ্ছে। ক্লিনিক ও সড়ক দুই হচ্ছে স্বাস্থ্য সচিবের বাড়ি ঘেঁষে। শনিবার সকালে এগুলোর নির্মাণ পরিদর্শনে যান সচিব মান্নান। এ সময় একদল লোক নির্মাণ কাজ বন্ধ রাখতে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে কথা কাটাকাটি ও হামলার ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় নির্মাণ যন্ত্রপাতি। ঘটনার সময় উপস্থিত ভূমি সহকারী কমিশনার আহত হন। স্বাস্থ্য সচিবের দাবি, কিশোরগঞ্জ 2 আসনের এমপি সাবেক আইজিপি নূর মোহাম্মদের নির্দেশে হামলা হয়েছে। এই কাজগুলো কারা যেন বাধা দিচ্ছে আমার সামনে এসে বলছে না কাজ হবে না, এমপি সাহেবের নির্দেশ ছাড়া কাজ হবে না। আমি বললাম যে কমিউনিটি ক্লিনিক, সেটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি নিজের আমার দাদার সম্পত্তি দিয়েছি এখানে, এইটাতে বাধা দেওয়ার কি আছে? অভিযোগ অস্বীকার করে এমপি নূর মোহাম্মদ বলছেন, সরকারি কাজ স্থানীয় এমপিকে না জানিয়ে করা হচ্ছে, এজন্য জবাবদিহিতা প্রয়োজন। নির্বাচনী এলাকা আমার, এখানে কি হবে না হবে, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে, সরকারি কোনো বরাদ্দ কোথায় যাবে, এই দায়িত্ব আমার। এবং এখানে অন্য কেউ এসে করলেও আমাকে জানাতে হবে, এটা ম্যান্ডেটরি। যদি সে না জানায়, কাউকে না জানায় এই কাজ করে থাকে, যে অপরাধ করছে, অন্যায় করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত অনেকটা উত্তপ্ত ছিল কটিয়াদীর পরিবেশ। খবর পেয়ে কিশোরগঞ্জের ডিসি এসপিও ঘটনাস্থল পরিদর্শন করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। ঢাকার বাজারে প্রতি কেজি চালে দাম বেড়ে 3 থেকে 4 টাকা বেড়েছে, প্রতি বস্তায় বেড়েছে 50 থেকে 100 টাকা। চট্টগ্রামে আরও চড়া চালের বাজার, বাড়তি দাম ভোজ্য তেলেও। এমন অবস্থায় পাইকাররা বিশ্ববাজারকে দুষলেও ক্রেতারা বলছেন সিন্ডিকেট কারসাজি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে পরিস্থিতি স্বাভাবিক করতে বাজারের ওপর বাড়াতে হবে সরকারের নজরদারি। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের বাজারে স্বস্তি নেই দীর্ঘদিন ধরে। পণ্যের দামের কাছে অসহায় ভোক্তা সাধারণ, যেখানে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া যেন কিছুই করার নেই ক্রেতাদের। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী ও চাকতাই চালপট্টি। চালের সরবরাহ থাকলেও নানান অজুহাতে পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। ভারত থেকে সিদ্ধ চাল আমদানি হলেও আতপ চালের আমদানি না থাকার সুযোগ নিচ্ছে অসাধু সিন্ডিকেট। যারা আমদানিকারক তারা হলো যে আমাদের সম্পূর্ণ মিল মালিকেরা নর্থ বেঙ্গলের, তারা আমদানি করে মালগুলো সব গুদামে ঢুকাইছে। গুদাম থেকে তারা তাদের মতো করে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে এখন মার্কেটে আসতেছে। রাজধানী ঢাকার বাজারেও গেল 1 মাস আগে যেখানে এক বস্তা মিনিকেট চালের দাম ছিল 2800 টাকার আশেপাশে, সেখানে এখন সেই চালের দাম হাঁকা হচ্ছে 3100 টাকা। অন্যদিকে লাগামহীন ভোজ্য তেলের দামও গেল সেপ্টেম্বরে প্রতি কেজি খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 80 টাকায়, এখন সেই তেল বিক্রি হচ্ছে 125 টাকায়। মানে যে ভোড়া লাফায়া বাড়ে ওই রকম বাড়তেছে। আপনার 5 লিটার আমরা বিক্রি করতাম 460 টাকা, এখন বিক্রি করতেছি 570 টাকা। নিয়মিত বাজার মোটানোর দরকার আছে। এমন বাজার পরিস্থিতির বাস্তবতায় তদারকের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনীতিবিদরা। বাজারে ঊর্ধ্বগতি থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেশেও এই দ্রব্যগুলোর ঊর্ধ্বগতি বজায় থাকবে। কনজাম্পশন যদি তার ইনকামের একটা হায়ার যদি কনজাম্পশনে চলে যায় তাহলে তার সেভিংস কমে যায়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে বাজারের ওপর যে কোনো মূল্যে সরকারের নিয়ন্ত্রণ জরুরি। সরকারের চাল বিতরণের যে কর্মসূচি সম্প্রসারিত করায় চালের মজুদ সরকারি গুদামে নেমে আসে, আর সে সুযোগে মিলাররা দফায় দফায় মূল্য বৃদ্ধি করে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জড়িত সিন্ডিকেটকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি আসছে ভোক্তাদের পক্ষ থেকে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনার মন্দা কাটিয়ে আবারও গতিশীল হয়ে উঠেছে আবাসন খাত। আবাসন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, ব্যাংকের সিঙ্গেল ডিজিটি ঋণ সুবিধার কারণে মধ্যবিত্ত ক্রেতারাও ফ্ল্যাট ও প্লট কিনছেন। করোনাকালীন বিপর্যস্ত অর্থনীতিকে গতিশীল করতে আসছে বাজেটে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন খরচ 7% নামিয়ে আনার দাবি জানিয়েছেন আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। ব্যাংকগুলোতে তারল্য বেড়ে যাওয়া এবং আমানতের সুদ কমে যাওয়ায় লাভজনক বিনিয়োগ হিসেবে অনেকে এখন বেছে নিয়েছেন আবাসন খাত। উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত ক্রেতারাও ঝুঁকছেন ফ্ল্যাট ও প্লট ক্রয়ের দিকে। ফলে করোনার ধাক্কা কাটিয়ে গতি ফিরেছে আবাসন খাতে, যার প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতেও। আবাসন খাত সংশ্লিষ্টদের হিসাব বলছে দেশে আবাসনের বার্ষিক বাজার এখন প্রায় 60,000 কোটি টাকা। বছরে এ খাতে প্রবৃদ্ধি 15 থেকে 17%। এছাড়া আবাসনের সাথে জড়িত রড, সিমেন্ট, টাইলসের মতো সহযোগী খাত ছাড়াও পণ্যভিত্তিক উপখাত আছে 458টি। করোনার ধাক্কায় প্রায় প্রতিটি খাতে ভয়াবহ বিপর্যয় নেমে এলেও এখন আবারও তা চাঙ্গা হয়ে উঠছে। বিশেষ করে রেডি অ্যাপার্টমেন্টস এবং কমার্শিয়াল স্পেসের ব্যাপক চাহিদা রয়েছে। অল ওভার লাস্ট 3-4 মান্থসে 10 to 20% সেল ইনক্রিজ করেছে। বিনা প্রশ্নে অপ্রত্যাশিত আয় এই সেক্টরে ব্যবহার করার যে সুযোগ সরকার আমাদেরকে দিয়েছে, সেই কারণে কিন্তু প্রায় 3,500 কোটি টাকা এই সেক্টরে পাম্পিং হয়েছে। হিসাব বলছে আবাসন সংশ্লিষ্ট 2,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় 2 লাখ কোটি টাকার। মূল্য সংযোজনকারী এই খাতে ফ্ল্যাট বা প্লট কেনাবেচায় রেজিস্ট্রেশন খরচ এখন 10%, যা আসছে বাজেটে 7% নামিয়ে আনার দাবি আবাসন সংগঠন রিহ্যাবের। যে অপ্রদর্শিত বিনিয়োগের সুযোগটি রেখেছেন, আগামী বাজেটও আমরা মনে করি এই সুযোগ রাখবেন এবং সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন ফি 6 থেকে 7% নামিয়ে আনলে আমাদের দেশের আবাসন খাতটি অত্যন্ত চাঙ্গা হবেন। আমরা যদি রেজিস্ট্রেশন খরচের দিকটা দেখি, পৃথিবীর সব দেশেই বা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, সেখানেও দেখা যায় অনেক অ্যাকাউন্টিং অনেক কিছু করার পরেও সব মিলিয়ে ফাইন্যান্সিং কস্ট সহকারে একটা ক্লোজিং করতে 5 থেকে 6% খরচ হয়।
সেই তুলনায় আমরা যদি দেখি বাংলাদেশে 10%, এটা অনেক বেশি। বছরে 15 থেকে 17 হাজার ফ্ল্যাট সরবরাহ করে আসছে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব, যদিও চাহিদা আছে লাখেরও বেশি ফ্ল্যাটের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার ফেব্রুয়ারি মাসটি আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। উটকো শব্দ ব্যবহার করে নিজের পাণ্ডিত্য দেখানোর দরকার নেই বলে মনে করেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। তার মতে বাংলা ইংরেজির মিশ্রণে কথা বলা মোটেই আধুনিকতার পরিচয় নয়, তবে যে শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলো ব্যবহার করা যেতেই পারে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বঙ্গভূমিতে তুর্কি আগমন ও মুসলিম শাসনের ফলে বাংলা ভাষায় প্রবেশ করে প্রচুর ফার্সি, পর্তুগিজ ও আরবি শব্দ। এরপর আসে ইংরেজ শাসনামল, ফলে ইংরেজি সাহিত্য ও সংস্কৃতির বহু শব্দ বাংলায় প্রবেশ করে। বাংলায় রয়েছে হিন্দি ও সংস্কৃত অনেক শব্দ। এসব শব্দকে আত্মীকরণের মধ্য দিয়ে কালে কালে বেড়েছে বাংলার শব্দ সম্ভার, যার ব্যবহারকে মোটেই দূষণীয় বলে মনে করছেন না বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। তবে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেনি সেগুলোকে মিশিয়ে কথা বলাকে সঠিক বলে মনে করেন না তিনি। এটা মোটেই আধুনিকতা না, মানে ওইটুকু দিয়ে দেখানোর চেষ্টা করে যে তারা ইংরেজি জানে। উটকো শব্দ জোর করে ব্যবহার করে নিজের পাণ্ডিত্য দেখানোর অর্থ হলো যে সেই লোকটি আসলে গভীরভাবে নিজেকে বুঝতেই পারে না। অমর্ত্য সেন, নোবেল পুরস্কার পাওয়া বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি যখন ইংরেজি বলেন তখন তার মতো সুন্দর করে ইংরেজি বলেন, আবার বাংলা যখন বলেন একটাও ইংরেজি শব্দ ব্যবহার করেন না। বাংলা অনেক শব্দ ইংরেজি ভাষায় প্রবেশ করেছে। উপমহাদেশের সংস্কৃতি ও অনেক ঘটনাকে নির্ভুলভাবে উপস্থাপন করতে এখানকার শব্দগুলোকেই বেছে নেন ইংরেজি ভাষাভাষীরা। বেশ কিছু, অন্তত 200-300 বাংলা শব্দ ইংরেজি ভাষায় ঢুকে গেছে, যেটা প্রয়োজনীয়। কারণ আমাদের এই অঞ্চলের কোনো ঘটনার বিবরণ তখন তাদের টেলিভিশনে বা রেডিওতে যখন প্রচার করে তখন ওই শব্দ ব্যবহার না করলে জিনিসটা আসবে না। সেই জন্য সকল ভাষায় বিদেশি শব্দ কিছু কিছু ঢুকে যায়। শামসুজ্জামান খান বিশ্বকবি রবীন্দ্রনাথের সেই বাণীকে স্মরণ করে বলেন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সব আনে উপহার, দিবে আর নিবে, মিলিবে মিলাবে। তাই বলে নিজস্বতাকে বিকৃত করে নয়, জোর করে অন্য শব্দকে বাংলার মাঝে প্রবেশ করিয়ে নয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সকালের সংবাদে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভবনে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি। সংশ্লিষ্টরা বলছেন এই গ্যালারিতে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর বিভিন্ন ইতিহাস সম্বলিত আলোকচিত্র, হাতে লেখা চিঠি এবং ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর জীবন আদর্শকে জাগ্রত রাখতে, জনগণের মাঝে জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা ধরে রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভবনে প্রবেশ করলেই চোখে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্রজীবন, রাজনৈতিক, পারিবারিক, আন্তর্জাতিক সহ সারা জীবনের বিভিন্ন ইতিহাস সম্বলিত আলোকচিত্র, হাতে লেখা চিঠি। এমনকি শোনা যাবে জাতির পিতার 7ই মার্চের ঐতিহাসিক ভাষণও। ব্যতিক্রমী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যে ভূমিকা রেখেছিল, বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের যে ফল, সেইটার টোটাল তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর যে মুক্তিযুদ্ধের সপক্ষে তার যতগুলো ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা জানতে পারতেছি। সংশ্লিষ্টরা বলছেন জাতির পিতার চেতনা ছড়িয়ে দিতে এমন গ্যালারি স্থাপন করা হয়েছে। আর প্রত্যেক উপজেলাতে বঙ্গবন্ধু গ্যালারি স্থাপন করা হলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি জানতে পারবে। প্রত্যেকটি উপজেলায় যদি এইরকম গ্যালারি করা যায় বঙ্গবন্ধু কন্যার, তাহলে এই প্রজন্ম বঙ্গবন্ধুর সকল বিষয় সম্পর্কে জানবে। এটা বক্তব্য যে জাদুকরী বক্তব্য এবং প্রতিটা বক্তব্য, প্রতিটা শব্দের পিছনে যে একটা করে ব্যাখ্যা রয়েছে, সেটা আমাদের জনগণ জানতে পারেন, সেটাও আমরা এটার সাথে সংযোজন করেছি। গেল 12 জানুয়ারি বঙ্গবন্ধু গ্যালারির উদ্বোধন করেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলি সাদিক ও দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
যশোরে ছত্রাক রোগ প্রতিরোধী আলুর আশানুরূপ উৎপাদন হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ ফলনশীল অ্যালুয়েট জাতের আলুর আবাদ হলে আলুর উৎপাদন বাড়বে আর কম খরচে লাভবান হবেন কৃষক। একই সাথে ছত্রাকনাশকের বিরূপ প্রভাব থেকে জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষা পাবে। নতুন জাতের এই আলুর ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। লেড ব্লাইট আলুর একটি মারাত্মক রোগ। এ রোগে দেশে প্রতি বছর গড়ে শতকরা 30% আলুর ফলন হ্রাস পায়। আলুর এই রোগ নিয়ন্ত্রণে প্রতি বছর 5000 টনের অধিক ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। তবে এবছর যশোরে ছত্রাকনাশকের ব্যবহার ছাড়াই অ্যালুয়েট জাতের রোগ প্রতিরোধী আলু চাষ করা হয়েছে। আশানুরূপ উৎপাদন হওয়ায় খুশি কৃষকরা। আলুটা দেখতে শুনতেও ভালো, আলুর কোয়ালিটিও ভালো, আলুতে কোনো ছত্রাকনাশক ওষুধ স্প্রে করা লাগে না। বিঘায় 120 মণ মতো ফলনের আশা করি। পচনও নেই, কোনো রোগবালাই কম একেবারেই। সংশ্লিষ্টরা বলছেন, লেড ব্লাইট প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন এ জাতের আলুর আবাদ হলে আলুর উৎপাদন বাড়বে, কম খরচে লাভবান হবেন কৃষকরা। পাশাপাশি ছত্রাকনাশক ব্যবহারের হার হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। কৃষকরা একটা বাড়তি সুবিধা হবে, সেটা হচ্ছে যে ছত্রাকনাশক স্প্রে করা লাগবে না এবং সারও কম প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার খুবই কম প্রয়োগ করতে হবে, কীটনাশকও কম প্রয়োগ করতে হবে। চলতি মৌসুমে যশোর জেলায় 2400 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে, যার মধ্যে অ্যালুয়েট জাতের আলু চাষ হয়েছে 15 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা মিয়ানমার। আন্দোলন দমাতে মরিয়া জান্তা সরকার। বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। রাজপথে টহল দিচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়ও। 14 জন মানবাধিকার কর্মী সহ এ পর্যন্ত 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের নামও পরিবর্তন করে অফিস অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল নাম দেওয়া হয়েছে। এদিকে মিয়ানমার ইস্যুতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতিসংঘ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভয়, শঙ্কা আর থমথমে অবস্থার পর শনিবার সবচেয়ে বড় বিক্ষোভ দেখল মিয়ানমারের জান্তা সরকার। সেনা অভ্যুত্থান বিরোধী আর সূচির মুক্তির দাবিতে সর্বস্তরের হাজারো মানুষ শনিবার ইয়াঙ্গুনের রাস্তায় নেমে বিক্ষোভ করে। আন্দোলনে যোগ দিচ্ছেন দেশটির আইনজীবীরাও। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিয়ানমারের বিভিন্ন এলাকায়। আন্দোলন দমাতে আগে থেকেই বন্ধ ছিল ফেসবুক, পরে যোগ হয় টুইটার ও ইনস্টাগ্রাম। তবে এবার সম্পূর্ণভাবে বিক্ষোভকারীদের যোগাযোগ বন্ধ রাখতে ইন্টারনেট বন্ধ করেছে দেশটির সামরিক সরকার। প্রতিবাদের মাত্রা বাড়তে থাকায় রাজপথে মোতায়েন করা হয়েছে শত শত নিরাপত্তা বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়। 14 জন মানবাধিকার কর্মী সহ এ পর্যন্ত 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। মিয়ানমারের চলতি সপ্তাহে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মহাসচিব এমন তথ্য জানিয়েছেন। এতে সামরিক বাহিনীর হাতে আটক বেসামরিক রাজনৈতিক ব্যক্তিদের মুক্তির দাবি করা হয়েছে। এছাড়া সংকট নিরসনে অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করছেন জাতিসংঘ। মাসুদ রানা, নিউজ 24। বিশ্বে বাধ্যতামূলক হতে যাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে গেলেই লাগবে এই বিশেষ পাসপোর্ট। এটিকে ইমিউনিটি পাসপোর্টও বলা হচ্ছে। চলমান মহামারীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজন হবে এই বিশেষ পাসপোর্টের। সিএনএনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে এই পাসপোর্ট তৈরির কাজ। এই কাজে সহযোগিতা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি মূলত একটি ডিজিটাল হেলথ পাস, যা মিলবে বিশেষ অ্যাপের মাধ্যমে। করোনা সংক্রমণ ও ভ্যাকসিন সংক্রান্ত সব খুঁটিনাটি বিষয় থাকবে এই অ্যাপে। সেসব তথ্য নিয়েই তৈরি হবে ডিজিটাল হেলথ পাস বা ভ্যাকসিন পাস। ভ্রমণ তো বটেই, আরও নানা ক্ষেত্রে দেখানোর প্রয়োজন পড়বে এই প্রমাণপত্র। চীনের নিজস্ব ভ্যাকসিন নির্মাতা সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন। নিয়ে চীনের সাধারণ মানুষের ব্যবহারের জন্য দ্বিতীয় আরেকটি টিকার অনুমোদন দেওয়া হলো। বিদেশে 2 মাস ধরে সর্বশেষ পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের
ফলাফলের উপর নির্ভর করে চীনের জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন শনিবার 2 ডোজের এই টিকাটির অনুমোদন দিয়েছে বলে সিনোভ্যাক জানিয়েছে। এছাড়া চীনের সিনোফার্মের একটি ভ্যাকসিন সোমবার পাকিস্তানে যাচ্ছে। পাকিস্তানের জনগণের জন্য এই ভ্যাকসিন ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি চীনের রাষ্ট্রদূত। এদিকে শনিবার ফ্রান্স ও ইটালির অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালানটি পৌঁছেছে। ফ্রান্সে প্রথম দফায় 2,73,600 এবং ইতালিতে প্রায় 2.5 লাখ ডোজ পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। এদিকে যুক্তরাজ্যে চলাচলের উপর বিধিনিষেধ এখনই শিথিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। গেল 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 828 জন। এ নিয়ে গোটা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো 23,18,000 আর মোট সংক্রমণ 10,63,00,000 ছাড়িয়েছে। শর্ত সাপেক্ষে কাশ্মীরকে স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানে যোগ দেওয়া বা স্বাধীন থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কাশ্মীরের জনগণ। এদিকে দীর্ঘ 1 বছর 8 মাস পর জম্মু কাশ্মীরে 4G ইন্টারনেট চালু করল ভারত সরকার। তবে দুই দেশের বিবাদের বলিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে বিতর্কিত অঞ্চলের বাসিন্দারা। মাসুদ রানার আরেকটি ডেস্ক রিপোর্ট। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে বিবাদ চলমান। তবে কাশ্মীরের সংহতি দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যে আরও একবার আলোচনায় এলো কাশ্মীর। অঞ্চলটির স্বাধীনতা দেওয়ার অঙ্গীকার করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে গণভোটের সময় ওই অঞ্চলের বাসিন্দাদের পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কাশ্মীরের বাসিন্দারা কাকে বেছে নেবেন তারা তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেয়ার অধিকার পাবে। আপনাদের পাশে পুরো পাকিস্তান রয়েছে। আমি বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চাই, কাশ্মীরের জনগণের অধিকারের প্রতিশ্রুতি পূরণ হয়নি। এদিকে ভারত শাসিত জম্মু কাশ্মীরে দীর্ঘ 1 বছর 8 মাস পর চালু হলো 4G ইন্টারনেট। 2019 সালে মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। এরপর বিভিন্ন এলাকায় 2G ইন্টারনেট চালু হয়। তবে শুক্রবার রাত থেকে জম্মু ও কাশ্মীর জুড়ে 4G ইন্টারনেট পরিষেবা চালু হয়। সরকারি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বিতর্কিত দুই দেশের সীমান্ত অঞ্চলের বাসিন্দারা নিজেদের স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে এরই মধ্যে এই দুই দেশের বিবাদের বলি হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 68,000-এর বেশি মানুষের। মাসুদ রানা, নিউজ 24। বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেয় জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের 3 কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তবে এই সিদ্ধান্তকে অন্যায় পদক্ষেপ বলে সমালোচনা করেছে ইইউ। অন্যদিকে বিষক্রিয়ায় নাভালনির অসুস্থতার সময় তাকে চিকিৎসা দেয়া রুশ চিকিৎসক মারা গেছেন। তবে জানা যায়নি তার মৃত্যুর কারণ। বিস্তারিত নাহিদ জাহানের ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের 3 কূটনীতিককে শাস্তিস্বরূপ বহিষ্কারের নির্দেশ দিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিকরা গত 23 জানুয়ারি নাভালনির পক্ষে অনুষ্ঠিত অবৈধ বিক্ষোভে অংশ নেওয়ায় তারা বহিষ্কৃত হয়েছেন। কূটনীতিক বহিষ্কারের পদক্ষেপকে অন্যায় আখ্যা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কোনো কূটনীতিকের বিক্ষোভে অংশ নেওয়ার কথা অস্বীকার করেছেন। আর পোল্যান্ড তাদের কূটনীতিক বহিষ্কারের জবাবে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন। এছাড়া পুতিন সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বিষ প্রয়োগে অসুস্থতার পর সুস্থ হয়ে জানুয়ারিতে দেশে ফিরেই গ্রেপ্তার হন অ্যালেক্সি নাভালনি। 2014 সালে জালিয়াতির মামলায় হওয়া সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড দিলে রাশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে তার সমর্থকরা। এতে 5,000-এর বেশি বিক্ষোভকারী আটক হয়। অন্যদিকে অ্যালেক্সি নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কোমায় চলে যাওয়ার সময় তাকে চিকিৎসা দেওয়া রুশ চিকিৎসক মারা গেছেন। সার্জেই ম্যাক্সিমিশিন নামে 55 বছর বয়সী এই চিকিৎসক রাশিয়ার ওমক্স ইমার্জেন্সি হাসপাতালে ডেপুটি চিফ ফিজিশিয়ান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ খবর দিলেও চিকিৎসকের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি। নাহিদ সিহান,
নিউজ 24। সংবাদের নিচে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত সংবাদে। এবার খেলার খবর। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে জয় থেকে মাত্র 7 উইকেট দূরে বাংলাদেশ। অন্যদিকে 395 রানের লক্ষ্যে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের দরকার আরও 285 রান। গোটা দিনে টাইগারদের বড় সাফল্য মমিনুলের সেঞ্চুরি, লিটনের হাফ সেঞ্চুরি আর শেষ বেলায় মিরাজের 3 উইকেট শিকার। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। রঙিন পোশাক গায়ে জড়ানোর সুযোগ নেই, তাই টেস্টের সাদা পোশাককেই রাঙিয়ে চলেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে মুমিনুলের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। 218 রানে এগিয়ে থাকা টাইগাররা চতুর্থ দিন শুরু করে মুশফিকের উইকেট হারিয়ে। 73 রানে যখন 4 উইকেট নেই তখন লিটনকে নিয়ে জুটি বাঁধেন মুমিনুল। পঞ্চম উইকেটে জড়ো করেন 133 রান। এর মাঝেই তামিমকে পেছনে ফেলে নয়া রেকর্ড গড়েন টেস্ট ক্যাপ্টেন। বাংলাদেশের টেস্ট জার্সিতে গড়েন সর্বোচ্চ 10 সেঞ্চুরির রেকর্ড। বাংলাদেশ স্কিপার মুমিনুল হক নিজের মেইডেন সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও 69 রানে আউট হয়ে এদিন আক্ষেপের জন্ম দিয়েছেন লিটন। টাইগার কিপারের বিদায়ে যেন ছন্দ পতন ঘটে মিডল অর্ডারে। 17 রানের ব্যবধানে একে একে সাজঘরে ফেরেন মুমিনুল, তাইজুল আর মিরাজ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 8 উইকেটে 223 রানে। 395 রানের পাহাড় সম লক্ষ্য তারা করতে নেমে ভালো শুরু পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতেই ব্র্যাথওয়েট, ক্যাম্পবেল জড়ো করেন 39 রান। তবে মিরাজের স্পিন জাদুতে ছন্দ কাটে ক্ষণিকের ভেতর। টাইগার অলরাউন্ডারের শিকার হয়ে 2 ওপেনারের সাথে শেন মোসলেও ধরেন সাজঘরের পথ। টানা দ্বিতীয় দিনের মতো সাকিবকে ছাড়াই লড়াই চালালো বাংলাদেশ। স্কোর বোর্ড বলছে সাকিবের অভাব বাংলাদেশ পুষিয়েছে দলগত প্রচেষ্টায়। উইকেটের যা অবস্থা তাতে অভাবনীয় কিছু না হলে শেষ দিন বাংলাদেশের বিজয় উল্লাস করতে 2 সেশনই যথেষ্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। পেশাদার লিগে দুর্দান্ত গতিতে ছুটে চলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে 4-2 ব্যবধানে জয় পেয়েছে শফিকুল ইসলাম মানিকের দল। ওমর জোবে করেছেন জোড়া গোল। এই জয়ে লিগ টেবিলে 2 নম্বরে উঠে এলো শেখ জামাল। এদিকে দিনের অপর ম্যাচে আরামবাগকে 3-2 ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কাগজে কলমে শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে খর্বশক্তির দল হলেও এবারের লিগে আবারও স্বরূপে ফিরে আসার আভাস দেয়া এক দলের নাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ধানমন্ডির জায়ান্টরা হাই ভোল্টেজ ম্যাচে শেখ রাসেলকে হারিয়েছে 4-2 ব্যবধানে। প্রিমিয়ার লিগের ম্যাচটি শেখ জামালের গোলের জন্য অপেক্ষা ম্যাচের 38 মিনিট পর্যন্ত। ডিফেন্ডার দিদারের ভুল পাসে বল পেয়ে জোরালো শট নেন সুলেমান সিল্লা। সেই শট গ্রিপ করতে ব্যর্থ আশরাফুল রানা। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে আবারও শেখ রাসেলের ডিফেন্ডারদের ভুলে স্পেস পেয়ে যান ওমর জোবে। বক্সের খানিক বাইরে থেকে জোরালো শটে ব্যবধান 2-0 করেন এই স্ট্রাইকার। সেখান থেকে বাঁ প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণ। ম্যাচের 59 মিনিটে শেখ রাসেলের বক্সে বল পেয়ে জোরালো শটে নিজের জোড়া পূরণ করেন ওমর জুবে। সেই সঙ্গে 3-0 ব্যবধানে এগিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 69 মিনিটে শেখ রাসেলের স্ট্রাইকার মনিকে গোল শোধ করলেও 74 মিনিটে পেনাল্টি পায় শেখ জামাল। পেনাল্টি থেকে সুলেমান কিং গোল করলে ব্যবধান দাঁড়ায় 4-1। সুলেমান কিং আস্তে আস্তে করে রান আপটা নিলেন। আশরাফুল শেষে 82 মিনিটে বখতিয়ার পেনাল্টি থেকে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি শেখ রাসেল। 4-2 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবং রেফারি মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিনোদন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের গুণীজনদের সম্বর্ধনার মাধ্যমে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ভাষণ স্মরণে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 6 ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্মরণকালের বৃহত্তম জনসভায় 10 লাখের বেশি বাঙালির উপস্থিতিতে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। 49 বছর পর সেই ঐতিহাসিক ক্ষণটির স্মরণ করা হলো সেদিনের জায়গাটিতেই। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য 12 জন মৈত্রী সম্মাননার প্রাপ্ত ব্যক্তিকে
আবার সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, আর বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। একই দিন কলকাতা প্রেস ক্লাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন উৎসর্গকারী 2 শহীদ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষালের শহীদ স্মৃতি ফলকের স্থাপনা উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। কলকাতা নন্দনে শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2021। শুক্রবার 5 দিন ব্যাপী এই ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা ওঠে। সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের জনপ্রিয় 32টি সিনেমা। কলকাতা থেকে পাঠানো তথ্য চিত্রে আসমা তুলির ডেস্ক রিপোর্ট। কলকাতায় বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের মহাসমাবেশ শুরু হয়েছে শুক্রবার। নন্দনের সুসজ্জিত প্রেক্ষাগৃহে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে তৃতীয়বারের মতো এই উৎসব শুরু হয়। খুশি 2 বাংলা চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। আমরাও সেই কোভিড এবং কোভিড-19 প্রতিকূলতা সমস্ত কাটিয়ে এসে আজ একটি উৎসব হচ্ছে। চলচ্চিত্র জীবনের কথা বলে, চলচ্চিত্র শেকড়ের কথা বলে। নিতান্তই সিনেমা প্রেমী হিসেবে এসেছি। আপনারাও যারা ভালো সিনেমা ভালোবাসেন প্লিজ নেক্সট দিন আসবেন। 5 দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। স্বাধীনতার পর পাকিস্তানিরা বিদ্রুপ করে বলার চেষ্টা করত যে বাংলাদেশ আদৌ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকে থাকতে পারবে কিনা, এবং তারা বলতো বাংলাদেশকে একটি ভায়াবল রাষ্ট্র হবে কিনা। আজকে সমস্ত সূচক, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, সমস্ত সূচকে আমরা অনেক আগে। উদ্বোধনী পর্বে হাসিনা এ ডটার্স টেল চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। পরবর্তীতে নডরাই, গন্ডি, আয়নাবাজি, জন্মসাথী, কৃষ্ণপক্ষ, অন্তর্জালা, ফাগুন হাওয়াই সহ 32টি সিনেমা প্রদর্শিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সকালের সংবাদ আয়োজন। সাথে থাকা ধন্যবাদ।